আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন পড়াচ্ছিলাম এবং অলরেডি ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে এসেছি। আর আজকে আমাদের টপিকসের নাম হলো কি আইডিয়াল গ্যাস, মানে আদর্শ গ্যাস সমীকরণ। এই আদর্শ গ্যাস সমীকরণ অনেক জায়গা জুড়ে আছে এই অধ্যায়ে। আমরা আজকে এর গাণিতিক ইয়েটা পড়বো, ব্যাখ্যাটা পড়বো। নেক্সট আবার আমরা পরবর্তীতে বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের রিলেটেড করে থিওরিটিক্যাল মানে টপিকসগুলো নিয়ে আলোচনা করব। এবং গত ক্লাসে আমরা কি করেছিলাম, গ্যাসের সূত্রগুলো ধারাবাহিকভাবে পড়াচ্ছিলাম। মাঝখানে আমরা কি করেছিলাম, দুইটা গ্যাসের সূত্র নিয়ে একটি কম্বাইন্ড গ্যাস কি করেছিলাম, প্রতিপাদন করেছিলাম। ঠিক তেমনি আজকে যে আদর্শ গ্যাস সমীকরণ, সেটাও একাধিক গ্যাসের সূত্রের সমন্বয়ে তৈরি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। আর আমাদের আজকের টপিকস আদর্শ গ্যাস সমীকরণ। সব বোর্ডের দিকে তাকাও। আমাদের আজকের টপিকস আদর্শ গ্যাস সমীকরণ, মানে আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশনটাকে কি করব, প্রতিপাদন করব। তারপর তার রিলেটেড প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। তাহলে আমরা এর আগে আমরা একটা গ্যাসের কম্বাইন্ড ল, সমন্বয় সূত্র পড়েছিলাম। সেখানে আমরা কোন দুইটা সূত্র ইউজ করেছিলাম, বয়েলস ল অ্যান্ড চার্লস ল। আজকে আদর্শ গ্যাস সমীকরণ, এখানেও আমরা, এটাও একটা কম্বাইন্ড ল, এবং এখানে আমরা তিনটা লকে ইউজ করব। একটা বয়েল, একটা চার্লস, আর যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম সেটা কি অ্যাভোগাড্রো ল। তাহলে এই তিনটা সূত্রের সমন্বয়ে আমাদের যে সূত্রটা নতুনভাবে প্রতিস্থাপন হবে সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। আর এর আগে আমরা যে দুইটা সূত্র দিয়ে মানে প্রতিপাদন করেছিলাম সেটা কি ছিল, সমন্বয় সূত্র। সেই জন্য আমাদের একটু মিল রাখতে হবে, যদিও এটাও সমন্বয়, বাট এখানে আমরা তিনটা ল ইউজ করেছি এবং এটার একটা আলাদা একটা নাম আছে, সেটা কি আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে দেখো সবাই, আমরা তিনটা ল নিচ্ছি এখানে। একটা হলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এবং তিনটা সূত্র সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটি জানি। আদর্শ গ্যাস সমীকরণ যেহেতু তিনটা সূত্রের মিলিত প্রয়াস, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি, ভি প্রপোর্শনাল 1/p। যখন কি হবে, টি স্থির থাকবে, ঠিক আছে, টি স্থির। যখন চার্লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টি, যখন পি স্থির, চাপটা স্থির থাকবে। আমরা জানি এটাকে সমতাপীয়, এখান থেকে কার্ভ হবে, সেটা হবে সমতাপীয়, আর এটা হলো সমচাপীয়, তাই না? আর এখানে তাপমাত্রা ও কি চাপ দুইটাই স্থির থাকবে, টি আর পি দুইটাই স্থির থাকবে এই অ্যাভোগাড্রো লতে। সেক্ষেত্রে কি হবে, ভি প্রপোর্শনাল এন, মানে মূল সংখ্যার সমানুপাতিক। যেটা আমরা প্রথম কিভাবে প্রতিপাদন করেছিলাম, অনুসংখ্যার সমানুপাতিক। সেই অনুসংখ্যার সাথে মূল সংখ্যা রিলেশন করে আমরা পরবর্তী যেটা পেলাম সেটা হলো মূল সংখ্যার সমানুপাতিক। এই তিনটা সূত্রকে একসাথে করে আমরা এখানে কি পেলাম, দেখো এই সমীকরণটা পেলাম। যেহেতু তিনটাতেই ভি আয়তন, তাই না, আয়তন চাপের ব্যস্তানুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক, আয়তন মূল সংখ্যার সমানুপাতিক। তার তিনটাকে যদি আমরা একত্রিত করে ভি প্রপোর্শনাল, এই তিনটা আমরা পাচ্ছি, চাপের ব্যস্তানুপাতিক, তাপমাত্রার সমানুপাতিক, মূল সংখ্যার সমানুপাতিক। এখন আমরা এটাকে কি করব, প্রপোর্শনাল দিয়ে আমরা কনস্ট্যান্ট দিয়ে সেটাকে নিয়ে নিব। এই প্রপোর্শনাল কি হলো, আমরা এখানে আর আর গুণ করে ফেললাম, পিবি ইকুয়াল টু এন কে টি। এবং এই যে এন, এটা হলো একটা ধ্রুবক, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মূল গ্যাসের আয়তন সমান, এবং এই মোলার আয়তনটা কার সমান, এই কে এর সমানুপাতিক। এই জন্য এই কেটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবক বোঝানোর জন্য এটাকে আমরা আরেকটা কনসেপ্ট দ্বারা প্রকাশ করলাম, সেটা হলো আর। আবার বলছি আমি, এই কেটা কার সমান, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক মূল গ্যাসের বা সকল গ্যাসের আয়তন সমান। এই আয়তনটাই হইল মোলার আয়তন, এবং যেটা কে এর সমানুপাতিক, কে এর সমানুপাতিক। তাহলে এই মোলার আয়তনের সাথে রিলেটেড যে ধ্রুবকটা, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে কে এর জায়গায় আমি এখানে কি করলাম, আর লিখলাম। কিসের জন্য, যেহেতু এটা কার সাথে রিলেটেড, আয়তনের সাথে রিলেটেড, এবং এটাকে বলা হয় মোলার
গ্যাসের মোলার গ্যাসের ধ্রুবক, গ্যাসের আয়তন রিলেটেড ধ্রুবকটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা সুতরাং কি হতে পারে, পিবি ইকুয়াল টু এন আর টি। তাহলে আমরা বুঝতে পারলাম কে কখন আর হলো, ঠিক আছে, কে কখন আর হলো সেটা আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে এই পিবি ইকুয়াল টু এন আর টি, যেটা 5 নং ইকুয়েশন দ্বারা প্রকাশন, এটাই হলো আদর্শ গ্যাস সমীকরণ। আমরা বলেছি আদর্শ গ্যাস সমীকরণ কি, তাহলে আমরা কি দেখলাম, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটা সূত্রকে একত্রিত করে যে নতুন সূত্রটা আমরা পেয়েছি সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। সেই সময়টাকে পিবি ইকুয়াল টু এনআইটি। এবং আমি একটা কথা বলেছি শুরুতে, যে যে কোনো লয়ের সাথে তার গ্রাফটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে দেখো পিবি, হ্যাঁ পিবি এর অপোজিটে পি কে মানে চাপকে উপস্থাপন করলে আমরা দেখতে পাচ্ছি যে কিসের, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যাচ্ছে। খেয়াল করো, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে গ্রাফটা হয় সেটা এরকম। পরবর্তীতে যখন আমরা বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের রিলেশনটা করব, সেই ক্ষেত্রে আমরা এই কার্ভের বিভিন্ন ভ্যারাইটিসটা দেখতে পাবো। তাহলে এখন আমরা কি দেখলাম, যে আদর্শ গ্যাস সমীকরণ এবং আদর্শ গ্যাস সমীকরণের যে ধ্রুবকটা থাকে, আমরা এখানে পি দেখলাম গ্যাসের চাপ, ভি দেখলাম আয়তন, এন হইল মূল সংখ্যা, টি হইল তাপমাত্রা, আর আর হইল কি মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস এই ধ্রুবকটাকে আমরা পরবর্তীতে খুব ডিটেলস এটার উপরে ব্যাখ্যা করব, কারণ এটার রিলেটেড প্রশ্ন, এটার সাথে যে কোনো আমরা ম্যাথ করতে যাব, এই কনস্ট্যান্টটা আমাদের জানা খুব জরুরি। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে, পিবি ইকুয়াল টু যে গ্যাস বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটা সূত্রের সমন্বয়ের সৃষ্টি হয়েছে, সেটাই হলো আদর্শ গ্যাস সমীকরণ। এবং আদর্শ গ্যাস সমীকরণের ইকুয়েশনটা কি, পিবি ইকুয়াল টু এনআরটি। এখানে আরটা কি, মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে কম্বাইন, এটা একটা কম্বাইন ল, এবং সেখানে কয়টা কম্বাইন ল ইউজ করেছি আমরা, তিনটা। এই কম্বাইন লতে যাই আমরা তিনটা লয়ের মানে সমন্বয়, কি কি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। এখন একটু আমি মানে সমীকরণটাকে নিয়ে একটু ডিটেলস ব্যাখ্যা করব, কারণ পরবর্তীতে যখন আমরা গাণিতিক সমস্যাগুলো করতে যাব তখন আমরা এই জিনিসটা কাজে লাগবে। তাহলে আমার আদর্শ সমীকরণটা হলো পিবি ইকুয়াল টু এন আর টি। এখন এই সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারি, এটাকে তুমি আদর্শ গ্যাস সমীকরণ অ্যাপ্লিকেশনও বলতে পারো, প্রয়োগও বলতে পারো, তাই না। আর আমরা যদি অঙ্ক করব, গাণিতিক সমস্যা করব, তাহলে সেটা থেকে আমরা কি কি বের করতে পারবো। সবাই খেয়াল করো, আমরা প্রথমত এখান থেকে কিসের মান, চাপের মান বের করতে পারবো, ভি আয়তনের মান বের করতে পারবো, টি এর মান বের করতে পারবো। তবে আমাদের মেইনলি যে জিনিসটা দরকার, পিবি ইকুয়াল টু এন আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই কে এম। খেয়াল করো সবাই, এন, ডব্লিউ বলতে আমরা কি বোঝাচ্ছি, হলো গ্যাসের অণু সংখ্যা, আর এম বলতে হচ্ছে আণবিক ভর, তাই না। ক্যাপিটাল এম হলো আণবিক ভর, আর ডব্লিউ হলো গ্যাসের ভর, অণুর ভর বা বস্তুর ভর। এটাকে কোনো কোনো জায়গায় দেখবা জি দ্বারা প্রকাশ করে, স্মল জি, অথবা স্মল কি ইয়ে দ্বারা প্রকাশ করে, স্মল এম দ্বারা প্রকাশ করে, বিভিন্ন জায়গায় মানে এক কথা হলো বস্তুর ভরটাই হলো ডব্লিউ, আর আণবিক ভরটা হলো ক্যাপিটাল এম। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এন এর মান আমরা দেখলাম ডব্লিউ বাই এম, তারপরে আর টি। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো, প্রথমত আমরা আণবিক ভরের মান বের করি, ক্যাপিটাল এম। তাহলে কি হবে, ডব্লিউ আর টি বাই পিবি। এখান থেকে আমরা ডব্লিউ এর মান বের করি, তাই না, ডব্লিউ এর মান বের করি, তাহলে কি হবে, পি ভি এম বাই আর টি। সবাই খেয়াল করো, আমরা প্রথমে ক্যাপিটাল এম এর মান বের করলাম, যেটাকে আমরা আণবিক ভর বলেছি, গ্যাসের আণবিক ভর। তারপরে ডব্লিউ এর মান বের করলাম, যেটা গ্যাসের ভর বলেছি, যেটা বস্তুর ভর, তাই না, গ্যাসের ভর। এখান থেকে আমরা এই সূত্র থেকে কি বের করতে, এন এর মান, মূল সংখ্যা বের করতে পারি। এন হলো পিবি বাই আর টি। খেয়াল করো, আর হলো এন হলো মূল সংখ্যা। এখন আমরা কিন্তু জানি, আমরা কিন্তু অ্যাভোগাড্রো সূত্রতে দেখেছি মূল সংখ্যার সাথে অনুসংখ্যার কি সম্পর্ক। খেয়াল করো, ক্যাপিটাল এন ইকুয়াল টু এন এ ইন্টু স্মল এন। দেখো এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, এই মূল সংখ্যার সাথে অনুসংখ্যার সম্পর্ক বের করে এখানে আমরা অনুসংখ্যা বের করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখলাম যে গ্যাসের আণবিক ভর বের করব আমরা এই সূত্র থেকে, গ্যাসের ভর বের করব আমরা এই সূত্র থেকে, মূল সংখ্যা বের করব আমরা এই সূত্র থেকে, এবং এন এর মানটা, এই মানটা এখানে বসিয়ে সেখানে আমরা অনুসংখ্যাটাও বের করতে পারবো।
তাহলে এখানে আমরা কয়টা জিনিস দেখলাম? প্রথমত আমরা কি দেখলাম? গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে গ্যাসের ভর কিভাবে নির্ণয় করতে হয়, মূল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং অণু সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা কি? ডেনসিটি, ঘনত্ব। আমরা কিন্তু এর আগে আমরা অ্যাভোগাড্রোর সূত্রে, সমন্বয় সূত্রে, সেখানে আমরা ঘনত্বের সম্পর্কটা দেখেছি। ঘনত্ব মানে কি? ডি ইকুয়াল টু, আমি স্মল দিয়ে বোঝাচ্ছি, দেখো ডি ইকুয়াল টু আমরা পড়েছিলাম এম বাই ভি। ঠিক আছে, মনে আছে সবাই? ভরকে আয়তন দ্বারা ভাগ করলে সেটা কি হয়? বস্তুর ভর। এই যে একটু আগে আমি বললাম জি বা স্মল এম দ্বারা প্রকাশ করতে পারি আমরা বস্তুর ভরটাকে। আমরা এখানে কি দ্বারা প্রকাশ করেছি? ডব্লিউ দ্বারা প্রকাশ করেছি। খেয়াল করো সবাই, ডব্লিউ দ্বারা। তার মানে জি, এম, ডব্লিউ এই জিনিসগুলো এক এক জায়গায় এক একটা ইউজ করেছে, বা একই জিনিস, সেটা কি? বস্তুর ভর বা গ্যাসের ভর। তাহলে আমরা এই ডেনসিটির মানটা কোথায় বসাবো? খেয়াল করো সবাই, আমরা প্রথমে এটাতে যাচ্ছি। একটু দেখো সবাই কিভাবে আমরা, কারণ এই ক্যালকুলেশনটা করতে পারলে আমাদের পরবর্তীতে যে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব তখন আমাদের বের করা খুব ইজি হবে। কারণ ডাইরেক্ট খুব কমই আসে, আমাদেরকে বলবে বস্তু ভর বের করো, আণবিক ভর বের করো, গ্যাসের ভর বের করো, মোল সংখ্যা বের করো, অণু সংখ্যা বের করো, সে আদর্শ গ্যাস সমীকরণ থেকে। তাহলে এখানে দেখো পিবি ইকুয়াল টু এন আর টি। আমরা একটু আগে বললাম এন মানে ডব্লিউ বাই এম আর টি, ওকে, পিবি। এখন যেহেতু আমাকে ডেনসিটি বের করতে হবে, ঘনত্ব, মানে আমি যেহেতু ডব্লিউ ধরেছি, এটা ডব্লিউ বাই ভি, আমাদের ডব্লিউ বাই ভি এই সূত্রটার মধ্যে আনতে হবে। তো আনলে আমি কি করবো? এমটাকে এই পাশে নিয়ে ভিটাকে এখানে নিয়ে আসবো। পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি আর টি। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না, কারণ আমি ঘনত্বের সূত্রটা জানি। বস্তুর ভরকে আয়তন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ঘনত্ব পাওয়া যায়। অথবা গ্যাসের ভরকে আয়তন দ্বারা ভাগ করলে সেই গ্যাসের কি পাওয়া যাবে? ঘনত্ব বা ডেনসিটি পাওয়া যাবে। তাহলে ডব্লিউ বাই ভি, এখানে আমরা এন এর মান ডব্লিউ বাই এম বের করেছি। এখন ডব্লিউ বাই ভি তৈরি করতে হবে যদি ঘনত্ব আনতে যায়। তাহলে আমরা এখানে বিটাকে এখানে, এমটাকে এখানে নিয়ে গেলাম। তাহলে পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, তাহলে কি হলো? ডি, ডি আর টি। আমাদের টার্গেট কি? ডেনসিটি মান বের করা। তাহলে সুতরাং ডি ইকুয়াল টু পি এম বাই আর টি। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমে কি দেখলাম? গ্যাসের আণবিক ভর নির্ণয়। তারপরে কি দেখলাম? গ্যাসের ভর নির্ণয়। তারপরে কি দেখলাম? মূল সংখ্যা নির্ণয়। তারপরে কি দেখলাম? অণু সংখ্যা নির্ণয়, মানে এই মানটা এখানে বসিয়ে আমরা ক্যাপিটাল এন এর মান বের করতে পারি। অণু সংখ্যা নির্ণয়। তারপরে কি দেখলাম? ডেনসিটি বা ঘনত্ব নির্ণয়। তাহলে এই যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, তাহলে এটার অ্যাপ্লিকেশন আমরা কয়টা পেলাম? 5টা। এখন যদি বলে আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ ব্যাখ্যা করো, তাহলে এটা প্রয়োগ কি? আমরা এই সমীকরণের সাথে কি কি বের করতে পারি? গ্যাসের আণবিক ভর বের করতে পারি, গ্যাসের ভর বের করতে পারি, ঘনত্ব বের করতে পারি, মোল সংখ্যা বের করতে পারি এবং অণু সংখ্যা বের করতে পারি। এই 5টা জিনিস আমরা এই একটা সমীকরণ থেকে বের করতে পারি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে যদি এই ধরনের যে কোনো রিলেটেড অঙ্ক আমাদের আসে, ইনশাআল্লাহ আশা করি আমরা সেটা কি করতে পারবো? করতে পারবো, যেহেতু আমরা সূত্রের ইকুয়েশনগুলো বের করতে পেরেছি। তাহলে আমরা প্রথমত দেখলাম আদর্শ গ্যাস সমীকরণ কি, সেটা কিভাবে প্রতিপাদন করা যায় বা বের করা যায়। সেই সমীকরণ থেকে কিভাবে কি আণবিক ভর, বস্তুর ভর, মূল সংখ্যা, অণু সংখ্যা ও ঘনত্ব বের করতে হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কি করব? এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব, গাণিতিক সমস্যা সমাধান করব। তার আগে আমাদের যেখানে একটা ইম্পর্টেন্ট দ্রব্যক আছে, কনস্ট্যান্ট মুলার গ্যাস দ্রব্যক, আমরা এই গ্যাস দ্রব্যক নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে আমরা দুইটা মেইন সূত্র আমাদের কি ছিল? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। শুধু বয়েল আর চার্লসের সূত্রকে একসাথে করে আমরা যে নতুন সমীকরণটা পেয়েছিলাম সেটা কি? গ্যাসের সমন্বয় সূত্রের সমীকরণ। পরবর্তীতে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটাকে একত্রিত করে আমরা যে নতুন সমীকরণটা পেয়েছি সেটা কি? আদর্শ গ্যাস সমীকরণ। জিনিসটা খুব সহজ হয়ে যাচ্ছে এবং আমরা পাশাপাশি গ্রাফগুলো দেখেছি, বয়েলের সূত্রে গ্রাফটা কিরকম হবে, চার্লসের ক্ষেত্রে কি হবে, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে কি হবে। এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটা দেখলাম, তাই না? তাহলে আমরা মোটামুটি প্রত্যেকটার ইকুয়েশন
তার গ্রাফ এবং তার ক্যালকুলেশনগুলো আমরা দেখলাম। এর আগের সূত্র বেস আমরা কিছু অঙ্ক করেছি। আজকে আমরা আদর্শকের সমীকরণটা দেখলাম কিভাবে প্রতিপাদন করতে হয়, এবং সেই আদর্শকের সমীকরণ থেকে আমরা কিসের মানটা বের করতে পারি, কি কি বের করতে পারি। এটা অ্যাপ্লিকেশন আমরা যদি বলি 5টা বলতে পারবো। সেখানে গ্যাসের আণবিক ভর নির্ণয়, তারপরে গ্যাসের ভর নির্ণয়, মূল সংখ্যা নির্ণয়, অনুসংখ্যা নির্ণয় এবং ঘনত্ব নির্ণয়। এই 5টা জিনিস আমরা আদর্শকের সমীকরণ থেকে খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা করো, যেন আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলোতে আমরা আটকাতে না হয়। কারণ আমাদের খুঁটিনাটি জিনিসগুলো জানে থাকে, মনে থাকে। আর ইউনিটগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা ক্লাস আমরা মোলার গ্যাস ধ্রুবকের উপর আর এর উপর নিব। তাহলে আমাদের অঙ্কগুলো করতে আরো ইজি হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে, এই কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।